139 উপজেলায় ভোট কাল, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, কেউ প্রভাব বিস্তার করলে তাৎক্ষণিক ব্যবস্থার হুঁশিয়ারি। সাহসের সাথে জনগণের সেবা করাই সরকারের মূল লক্ষ্য, স্বদেশে ফেরার দিনে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা। স্থানীয় বাজার থেকে 17.5 লাখ টন খাদ্যশস্য কিনবে সরকার, কৃষককে হয়রানি নয়, হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নিল ইসরায়েল, বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ, বন্ধ ত্রাণ প্রবেশ। 2 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল টাইগাররা, 9 রানে হারল জিম্বাবুয়ে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 59 জেলার 139 উপজেলায় ভোট হবে কাল। সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম, মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। প্রথম ধাপে নির্ধারিত 152টির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব পদে নির্বাচিত হওয়ায় 5টি উপজেলা পরিষদে ভোট হচ্ছে না। স্থগিত রাখা হয়েছে আরও 8 উপজেলার ভোট। নির্বাচন হতে যাওয়া উপজেলাগুলোর মধ্যে 21টিতে ভোট হবে ইভিএমে, বাকি 118টির ভোটাররা ভোট দেবেন ব্যালটে। আমরা আজকে ব্যালট পেপার, তারপরে নির্বাচনী সরঞ্জাম নিয়ে সঠিকভাবে এবং কেন্দ্রে যাব এবং আগামীকালকে সকাল 8টা থেকে ভোট শুরু হবে। ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচন সামগ্রী আজকে ভোট কেন্দ্রে পৌঁছে যাবে। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। প্রাইমারি কেন্দ্রে আমাদের ডিউটি পড়ছে, ওখানে আমাদের 9টা বুথে আমরা মোট 10টা বক্স পাইছি। সহকারী প্রিজাইডিংয়ের দায়িত্বে যাচ্ছি, চেষ্টা করব শতভাগ স্বচ্ছতার সহিত নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য। ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে ভোট কেন্দ্রে থাকছে পুলিশ, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর 17 জন করে সদস্য। প্রতি উপজেলায় টহল দিচ্ছে 2 থেকে 4 প্লাটুন বিজিবিও। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছে। ব্যাপক পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে, বিজিবি মোতায়েন করেছে, র্যাব মোতায়েন করেছে, স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করেছে। নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারা এখানে নিয়োজিত থাকবেন। বুধবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে 565, সাধারণ ভাইস চেয়ারম্যান পদে 619 এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 435 জন প্রার্থী। 139 উপজেলা মিলে মোট ভোটার 3,11,78,831 জন। সমর ইসলাম, 21 টেলিভিশন। চলমান উপজেলা পরিষদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। জানিয়েছেন, স্বচ্ছভাবে ভোট আয়োজনের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ইসি। কেউ প্রভাব বিস্তার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেন হুঁশিয়ারি দিয়ে নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রার্থী, সমর্থক সহ সবার সহযোগিতাও চান সিইসি। শিউলি শবনমের প্রতিবেদন। প্রথম ধাপে 140 উপজেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে বুধবার। ভোটের প্রস্তুতি জানাতে সকালে আগারগাঁও নির্বাচন ভবনে এই সংবাদ সম্মেলন। যে উপজেলা পরিষদের সিইসি জানান, সুষ্ঠু ভোট আয়োজনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ ভোট কেন্দ্রে 17 জন, স্পর্শকাতর কেন্দ্রে 19 জন এবং পার্বত্য এলাকার স্পর্শকাতর কেন্দ্রে 21 জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকছেন। সিইসি বলেন, নির্বাচনে কে কোন দলের প্রার্থী কিংবা কোন দল এলো কোন দল এলো না সেটি দেখার দায়িত্ব ইসির নয়। কমিশন দেখছে ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে কিনা। এখন পর্যন্ত সেটি হচ্ছে বলেই সন্তুষ্টি তার। নির্বাচনের সবচেয়ে বড় জিনিস যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হচ্ছে এবং সেটা কেউ আসলো কি আসলো না, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজে দেখেছি 4 জন করে প্রতিদ্বন্দ্বী একটি পদের জন্য অ্যাভারেজে। কাজে সেটা প্রতিদ্বন্দ্বিতাহীন এটা আমরা বলবো না, সেটাও একটা প্রতিদ্বন্দ্বিতা।
মন্ত্রী এমপির স্বজনদের অংশগ্রহণ ও প্রভাব বিস্তারে কমিশন বেকায়দায় আছে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি জানান, কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারেন সেজন্য সর্বাত্মক চেষ্টা চলছে। কোনো মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী প্রভাবিত করছেন কিনা, যদি করে থাকেন আমাদেরকে যদি সেই তথ্য স্থান থেকে যদি দেওয়া হয় বা গণমাধ্যমের মাধ্যমেও যদি আমরা পেয়ে থাকি, আমরা কিন্তু তাৎক্ষণিক চেষ্টা করি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। আর নির্বাচনের দিনে আমরা সকলেই সতর্ক থাকবো। আমাদের একটা কেন্দ্র আছে মনিটর করার, এবং আমরা এখান থেকেও কেন্দ্রীয়ভাবে মনিটর করব। স্থানীয় সরকারের ভোটে বেশি উৎসাহ উদ্দীপনা ঘিরে সহিংসতা রোধে সতর্ক থাকার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। সেই কন্টেস্টটা যেন অবাধ হয়, নিরপেক্ষ হয়, সেই চেষ্টাটা আমরা করব। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। প্রায় 23 লাখ টাকা সহ আটকের 12 ঘন্টা পর পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহীনুজ্জামান শাহিনকে ছেড়ে দেওয়া হয়েছে। আটকের সময় তার সাথে থাকা অর্থ নির্বাচনী ব্যয়সীমার মধ্যে হওয়ায় মঙ্গলবার দুপুরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় র্যাব। র্যাব জানায়, চেয়ারম্যান প্রার্থী শাহিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি। এর আগে সোমবার মধ্যরাতে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনী এলাকা থেকে 11 সহযোগী সহ তাকে আটক করে র্যাব। আটকের পর থানার সামনে বিক্ষোভ করেন শাহিনের সমর্থকরা। শাহিনুজ্জামান শাহিন সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবারের উপজেলা নির্বাচনেও আনারস প্রতীকে লড়ছেন তিনি। সব বাধা উপেক্ষা করে সাহসের সাথে জনগণের সেবা করাই সরকারের মূল লক্ষ্য বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান 2007 সালের 7 মে তত্ত্বাবধায়ক সরকারের বাধা উপেক্ষা করে প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসার দিনটি স্মরণ করেন। বক্তব্যে তিনি বলেন, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের দিন। পরে সংসদ নেতা শেখ হাসিনা সব বাধা ডিঙিয়ে দেশে আসতে পারে কৃতজ্ঞতা জানান দলের নেতাকর্মীদের প্রতি। উন্নয়নের ধারা অব্যাহত রেখে আগামীতেও দেশের সেবা করে যাওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও ফোনে বলেছিল আপনি আসবেন না, আপনার বাইরে থাকা যা যা লাগে করব। আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল। একথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে। আমি বলছিলাম আলহামদুলিল্লাহ, আমি নিজের দেশের মাটিতে তো মরবো, কিন্তু আমি আসবো। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার পার্টির নেতা কর্মীদেরকে যে সেই দিন তারা একদিকে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেছে, আর একদিকে আমার দলের অভ্যন্তরে কিছু লোকের নিষেধাজ্ঞা অমান্য করে তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে নিরাপত্তাও দিয়েছে। যে বাবা মা আমাদেরকে শিখিয়েছেন সাহসের সাথে এগিয়ে চলা, এবং সেই সাহসের সাথে এগিয়ে চলে জনগণের জন্য কাজ করা, এবং সেটা আমি করে যাচ্ছি। দেশের গণতন্ত্রের ইতিহাসে অনন্য একদিন 7 মে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের গ্রেপ্তার হুমকি উপেক্ষা করে 2007 সালের এই দিনে লন্ডন থেকে দেশে ফেরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার এই সাহসী পদক্ষেপে ভেস্তে যায় -2 ফর্মুলা, সুরক্ষিত হয় গণতন্ত্র। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত রেখে দেশে অপশাসন প্রতিষ্ঠা করে বিএনপি জামায়াত জোট। এ অধ্যায়ের পর আসে ইয়াজউদ্দিনের পর্ব। তাকে সরিয়ে রাষ্ট্র ক্ষমতায় সেনা সমর্থিত ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার। গণতন্ত্র উদ্ধারের উছিলায় যারা রাজনীতিকে শেকল পড়ায়। শুরু হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র। 2007 সালের মার্চে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পর বঙ্গবন্ধু কন্যা যাতে দেশে ফিরতে না পারেন সেজন্য আটঘাট বেঁধে নামে তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের যে লক্ষ্যটা ছিল যে 2 নেত্রীকেই বিদায় করে দেওয়া। শেখ হাসিনা চিকিৎসার জন্য বাইরে গেছেন, তারা ধরে নিয়েছিল যে আর ফিরবেন না। যখন ফিরে আসলেন, এবং ফিরে আসা শুধুমাত্র একজন ব্যক্তির বিমানে চলে আসে না, এর পিছনে যে সাংগঠনিক শক্তির প্রদর্শনটা দেখেছি, সেই কারণে তাকে কিন্তু আর শুধু ফিরে এসে বাসায় থাকতে দেওয়া, গৃহবন্দী করে তা না, কারাগারে নিক্ষেপের কোনো বিকল্প তাদের কাছে ছিল না। দেশে ফিরতে দৃঢ়তা ছিল শেখ হাসিনার। একবার আমাকে আসতে বাধা দিয়ে যে ভুল করেছে, আবার যদি এরকম কিছু করতে যায় তো আরেকটা ভুল হবে। দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য বিদেশে বসেই জনমত গঠন করেন তিনি।
যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য হয়ে 7 মে বাংলার মানুষের কাছেই ফিরে আসেন আওয়ামী লীগ সভাপতি। বিভিন্ন মহলের সাথে আলোচনা করছেন এবং একটা জনমত এমনভাবে তৈরি হয়েছে যে এক পর্যায়ে তিনি মানে ঢাকার বিমানে উঠতে পারেন এবং 7ই মে ঢাকায় অবতরণ করেন। ওই বছরের 16 জুলাই শেখ হাসিনাকে সাজানো মামলায় গ্রেফতার করে অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার। গণতন্ত্র ফেরানোর সংগ্রামে রাজপথে নামে বাংলার মানুষ, যার ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচন। সেই থেকে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে ছুটে চলছে বাংলাদেশ। শেখ হাসিনার হাত ধরেই অর্জিত হওয়ার পথে স্মার্ট বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। স্থানীয় বাজার থেকে 17.5 লাখ টন খাদ্যশস্য কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি সেদ্ধ চাল 45 টাকা, আতপ চাল 44 টাকা, ধান 32 টাকা ও গম 34 টাকা দরে কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। কৃষকের উৎপাদন খরচ বেশি হওয়ায় এবার 1 থেকে 2 টাকা পর্যন্ত বাড়তি দরে খাদ্যশস্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। মোহাম্মদ কবিরের রিপোর্ট। প্রতি 6 মাস পর পর কৃষকের কাছ থেকে খাদ্যশস্য ক্রয় করে সরকার। এরই ধারাবাহিকতায় এবারের বড় মৌসুমে 32 টাকা কেজি দরে 5 লাখ টন ধান, 45 টাকা দরে 11 লাখ টন সেদ্ধ চাল, 44 টাকা দরে 1 লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য মন্ত্রণালয়। এছাড়া 34 টাকা কেজি দরে কেনা হবে 50,000 টন গম। খাদ্যমন্ত্রী জানান, এই 17.5 লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করতে সরকারের মোট ব্যয় হবে প্রায় 7,000 কোটি টাকা। এবার প্রকিউরমেন্ট করতেছি 11 লক্ষ মেট্রিক টন, যার মূল্য প্রতি কেজি 45 টাকা। কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছি 5 লক্ষ। যদি 5 লক্ষ কেনার পরেও দেখা যায় যে কৃষকদের ধান দেওয়ার আরও ইচ্ছা আছে, তাহলে আমরা আরও বাড়িয়ে আমরা কিনতে থাকব। এবং আমরা আতপ চাউল 44 টাকা 1 লক্ষ মেট্রিক টন এবং গম 34 টাকা 50,000 মেট্রিক টন। বর্তমানে সরকারি গুদামে 12 লাখ টন খাদ্যশস্য মজুত রয়েছে। মন্ত্রী জানান, উৎপাদন খরচ বেশি হওয়ায় কৃষকের কথা চিন্তা করে এবার 1 থেকে 2 টাকা পর্যন্ত বেশি দরে খাদ্যশস্য কেনা হচ্ছে। ধান এবং চাউলের এবং গমের সবগুলোর গুণগত মান যেন মানে ভালো হয় এবং কোয়ালিটির সাথে যেন কোনো কম্প্রোমাইজ না হয়, এটাই আমাদের নির্দেশনা। আমরা আশা করি যে আমরা এই খাদ্য সংগ্রহ অভিযানে আমরা সাকসেসফুল হব। 7 মে থেকে 31 আগস্ট পর্যন্ত সংগ্রহ কার্যক্রম চলবে বলে জানান খাদ্যমন্ত্রী। বলেন, খাদ্যশস্য সংগ্রহ প্রক্রিয়ায় কৃষকরা হয়রানির শিকার হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো কৃষক যেন কোনো রকম সে অপমানিত না হয় বা কোনো হয়রানি না হয়, এই জন্য আমরা সদা সচেষ্ট আমরা থাকব। তাহলে যদি তারা এরকম করে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। এবার গাজা প্রসঙ্গ। মিশর সীমান্ত দিয়ে গাজায় প্রবেশের একমাত্র পথ রাফা ক্রসিং এখন ইসরায়েলি বাহিনীর দখলে। বন্ধ হয়ে গেছে ত্রাণ প্রবেশ। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার মধ্যে রাফা ক্রসিং নিয়ন্ত্রণে নেয় ইসরায়েল। এদিকে কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও মানতে নারাজ ইসরায়েল। বরং শর্ত মানা হয়নি দাবি করে রাফায় নতুন করে হামলা চালিয়েছে তারা। ক্রিকেটের খবর, জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ। তৃতীয় টি20তে টাইগারদের জয় 9 রানের। আগে ব্যাটিং করে 5 উইকেটে 165 রান করলেও টপ অর্ডারের ব্যর্থতা এই ম্যাচেও ভুগিয়েছে বাংলাদেশকে। তবে তাওহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরি স্বস্তি দিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্টকে। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। তৈরি পোশাকের ন্যায্য মূল্য দিতে ক্রেতাদের প্রতি আহ্বান বস্ত্রমন্ত্রীর। এনবিআরের ওপর ক্ষোভ মালিকদের। বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপ তৈরি না হলে ফের তাপপ্রবাহের শঙ্কা। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে।
ভবিষ্যতে কার্যকরভাবে মহামারী পরিস্থিতি মোকাবেলার জন্য রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততা এবং তাদের প্রতিশ্রুতির উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ইন্ডিপেন্ডেন্ট প্যানেল ফর প্যান্ডেমিক প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্সের কো-চেয়ারম্যান এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সাথে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ভবিষ্যৎ মহামারীর জটিলতাগুলো সঠিকভাবে সামাল দিয়ে আরও স্থিতিশীল, উপযোগী এবং বিশ্বের জন্য শক্তিশালী দৃঢ় নেতৃত্ব প্রয়োজন হবে। এক্ষেত্রে জরাজীর্ণ বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার সমস্যাগুলো সমাধানের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্ঞান ও প্রযুক্তি এবং আর্থিক সক্ষমতা শক্তিশালী করতে রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্ব দেন তিনি। কোভিড-19 মহামারীর প্রভাব মোকাবেলায় সাফল্য বিবেচনা করে বাংলাদেশ গঠনমূলক ভূমিকা রাখবে বলে দৃঢ়ভাবে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Health systems towards achieving our shared commitment to universal health coverage by 2030. High-level political leadership is indispensable in driving reforms related to pandemic preparedness and response. নতুন উৎস থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তায় আরও তহবিল সংগ্রহের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM-এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে IOM-এর মহাপরিচালক অ্যামি পোপ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশে তহবিল কমেছে উল্লেখ করে তহবিল সংগ্রহের নতুন অংশীদার খুঁজে বের করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। ভাষান্তরে রোহিঙ্গাদের স্থানান্তর করতে IOM-কে সহায়তার আহ্বান জানান সরকার প্রধান। 1 লাখ রোহিঙ্গার শিক্ষা, স্বাস্থ্যসেবা পরিষেবা এবং কর্মসংস্থান সহ সমস্ত সুযোগ সুবিধা সম্বলিত আবাসন ব্যবস্থায় বিপুল অর্থ ব্যয়ের তথ্য দিয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাক্ষাতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন IOM মহাপরিচালক। নিরাপত্তা ও শ্রম অধিকার নিশ্চিত হওয়ায় বাংলাদেশি পোশাকের ন্যায্য মূল্য দিতে ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। রাজধানীতে 16তম ডেনিম এক্সপোর সমাপনী অধিবেশনে এ আহ্বান জানান তিনি। এ সময় ডেনিম সহ পোশাক শিল্পের মালিকরা রাজস্ব বোর্ডের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন BGMEA নেতারা। মেহেদী হাসানের রিপোর্ট। 16তম ডেনিম এক্সপোর সমাপনী আয়োজন। অংশ নিয়ে BGMEA-এর বর্তমান ও সাবেক নেতারা বলেন, বাংলাদেশ থেকে এখন মাত্র $4 বিলিয়ন ডেনিম পণ্য রপ্তানি হচ্ছে। 2030 সালের মধ্যে $100 বিলিয়ন পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ডেনিম পণ্যে বৈচিত্র্য আনতে হবে, বাড়াতে হবে রপ্তানি। আর এ লক্ষ্য পূরণে দরকার ব্যবসাবান্ধব ও হয়রানিমুক্ত কর ব্যবস্থাপনা। আগামী দিনগুলোতে আমরা বিশ্ব ডেনিম বাজারে আরও বড় শেয়ারের জন্য তৈরি হচ্ছি। আমাদের নিউ জেনারেশন কারখানাগুলো পানীয় জ্বালানি সাশ্রয়ী, বিশ্বের 1 নম্বর সবুজ ডেনিম টেক্সটাইল কারখানা বাংলাদেশে অবস্থিত। আমাদের দেশের ইম্পোর্ট এক্সপোর্ট যাহাই কিছু আমরা করি না কেন, NBR-এর অত্যাচারে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমি আপনার কাছে এটার একটা সুরাহা চাই। বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, ডেনিম তথা পোশাক শিল্পের পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়নে গুরুত্ব দেয় তার দেশ। বাংলাদেশ এ খাতে উন্নতি করেছে। এখন অন্তর্ভুক্তিমূলক শ্রম আইন নিশ্চিত হওয়া দরকার। Netherlands will also continue to strive not only for better workplace safety but also for inclusive labor laws for garment workers. বস্ত্র ও পাটমন্ত্রী বলছেন, সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্বের সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানা এখন বাংলাদেশে। বিদেশি ক্রেতাদের এখন দায়িত্ব বাংলাদেশের পোশাকের যথাযথ মূল্য দেয়া। আজকের অনুষ্ঠানে উপস্থিত পোশাক ক্রেতাদের আমি অনুরোধ করব, নিরাপদ ও কমপ্লায়েন্ট পোশাক প্রস্তুতকারক দেশ হিসেবে তারা বাংলাদেশকে সোর্সিং ডেস্টিনেশন হিসেবে বেছে নেবেন এবং পোশাকের যথাযথ মূল্য বা ফেয়ার প্রাইস দিবেন। অর্থনীতির মূল চালিকা শক্তি তৈরি পোশাক শিল্পকে সরকার সব ধরনের সহায়তা দেবে বলেও জানান মন্ত্রী। এই শিল্প এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। প্রায় সারা দেশের উপর দিয়েই বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। এই ঝড় বৃষ্টির প্রভাবে চলমান তাপপ্রবাহ অনেকটাই প্রশমিত হয়েছে। একই সাথে আগামী 12ই মে পর্যন্ত সারা দেশেই থেমে থেমে ঝড় বৃষ্টি হতে পারে। এর ফলে 15ই মের আগে আর তাপপ্রবাহের কোনো আশঙ্কা করছে না আবহাওয়া অফিস। তারা জানিয়েছে, চলমান বৃষ্টি বলয় শেষে দীর্ঘদিন শুষ্ক থাকলে কিংবা সাগরে কোনো লঘুচাপ সৃষ্টি না হলে আবারও তাপপ্রবাহ ফিরে আসতে পারে।
মফিউর রহমানের রিপোর্ট। দীর্ঘদিন তাপপ্রবাহের পর দেশে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি, সেই সাথে কোথাও কোথাও বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। এর প্রভাবে শীতল হতে শুরু করেছে দেশের আবহাওয়া। গেল কয়েকদিনে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনা ও বরিশাল বিভাগে। সেই সাথে দেশের দক্ষিণ দিকের বিভাগগুলোর পাশাপাশি ঢাকা বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে। সারা দেশেই মোটামুটি বৃষ্টিপাত হয়েছে, ঝড়ো বাতাস হয়েছে, কালবৈশাখী ঝড় হয়েছে, বজ্রপাত হয়েছে, কোথাও কোথাও সেই সাথে শিলাবৃষ্টি হয়েছে। বিদায় দেশের উপর এখন আপাতত তাপমাত্রা অনেকটা সহনশীলতার মধ্যে চলে এসেছে এবং তাপমাত্রা মোটামুটি 30-32, 33-34 এর মধ্যে এখন সীমাবদ্ধ আছে। আগামী কয়েকদিন এ ধারা অব্যাহত থাকতে পারে, ফলে মধ্য মে পর্যন্ত আর তাপপ্রবাহের কোনো শঙ্কা নেই বলে জানায় আবহাওয়া অফিস। এই মাসের 11 এবং 12 তারিখ পর্যন্ত তাপপ্রবাহের কোনো সম্ভাবনা আপাতত নেই। হয়তো 2-1 জায়গায় উঠতে পারে মৃদু ধরনের, তবে সার্বিকভাবে যে তাপপ্রবাহের কন্ডিশন, সেই কন্ডিশন আসলে আপাতত কোনো সম্ভাবনা নেই। তবে এই সময়ের ভিতরে দেশের উপর কালবৈশাখী ঝড় বয়ে যাবে, সেই ঝড়ের সাথে বজ্রপাত এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই মাসে মাঝামাঝি পর্যন্ত কোনো তাপপ্রবাহের আমরা আপাতত আশঙ্কা করছি না। ভূপৃষ্ঠ উত্তপ্ত হলেও সাগর এখনও সেই পরিমাণ উত্তপ্ত হয়নি, আর সে কারণে দেশে এখন পর্যন্ত কোনো ঘূর্ণিঝড় হয়নি বলেও জানানো হয়। এই সময় বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড়ের সাইক্লোজেনেসিস তৈরি যে দেশে ধান কাটার মৌসুম চলায় কৃষকদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে, কৃষক সহ সকলে 30/30 নিয়ম মেনে চললে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে আসবে। 30-30 রুলস তো অনেক সময় করে যে আকাশে যখন বিদ্যুৎ চমকাবে তখন কিন্তু 1, 2, 3, 4 এভাবে গুনতে থাকবে 30 পর্যন্ত। 30 সেকেন্ডের মধ্যে যদি সে কোনো শব্দ না পায় তাহলে বুঝতে হবে সে যে বজ্রঝড়টি তার থেকে দূরের দিকে চলে যাচ্ছে। আর 30 সেকেন্ডের মধ্যে যদি সে শব্দ পায় তাহলে বুঝতে হবে যে তার বজ্রঝড়টি তার দিকে আসছে, অর্থাৎ দ্রুত গতিতে তাকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়াটা ভালো। আকাশে কালো মেঘ দেখলেই কৃষকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায় আবহাওয়া অফিস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অবৈধ সংযোগ ও বিল খেলাপির বিরুদ্ধে তিতাসের অভিযান, বিভিন্ন স্থানে পাইপলাইন বিচ্ছিন্ন। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। অবৈধ সংযোগ ও বিল খেলাপির বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস। রাজধানীর হাজারীবাগ ও কামরাঙ্গীর চরে অভিযানের সময় কেউ কেউ ছুটে আসেন কাগজপত্র নিয়ে। তবে তিতাস বলছে এসব কাগজপত্র জাল। একটি চক্র তিতাসের পরিচয়ে অবৈধ সংযোগ দিচ্ছে। আরও জানাচ্ছেন পার্থ সারথী। বিল খেলাপি ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাসের অভিযান। অভিযানে হাজারীবাগে বিল বকেয়া রাখার দায়ে বিচ্ছিন্ন করা হয় বেশ কয়েকটি বাড়ির সংযোগ। স্থানীয়রা বলছে, এমন অভিযান আগেও একাধিকবার হয়েছে, কাজের কাজ হয়নি। অনেকেই গ্যাস না পাওয়ায় প্রকাশ করলেন ক্ষোভ। আমরা ওখানে গ্যাস বিলও দিতেছি, সিলিন্ডারও জ্বালাচ্ছি। আমরা চাই যে দ্রুত যাতে ভালোভাবে আমরা গ্যাস পাই, যেহেতু আমরা নিয়মিত বিল দিয়ে গেছি। এদিকে অভিযানে কামরাঙ্গীর চর এলাকায় বিচ্ছিন্ন করা গ্যাস গ্রহীতার অভিযোগ, তার কাছে রয়েছে প্রয়োজনীয় সব কাগজপত্র। তা আমার কথা হলো, আমি তো এই লাইন আমি যদি তাকে বই না দেখাইতে পারতাম, ব্যাংক জমা না দেখাইতে, তাইলে আমি দোষী হইতাম। তবে তিতাস কর্তৃপক্ষ বলছে এসব কাগজপত্র জাল। তিতাসের নাম ভাঙিয়ে কাজ করছে একটি চক্র। তারা নিজেদের তিতাসের লোক হিসেবে পরিচয় দিলেও বাস্তবে তা নয়। আমরা বীরপ্রতীক অভিযানটা শুরু করছি, আজকে এখানে করতেছি, এরপরে আবার গুলশানে করবো, এরপর মতিঝিল, পর্যায়ক্রমে এটা চলতেই থাকবে। আর কামরাঙ্গীর জন্য বিষয়টা আপনারা দেখছেন যে এখানে বৈধ হচ্ছে অবৈধ সংখ্যায় বেশি। আমরা যতটুকু জানি আর কি, আমার অ্যাকাউন্ট অনুযায়ী 12,600টা আছে বৈধ গ্রাহক। অবৈধ কতগুলো হবে তা ঠিক নাই, এটা নিয়ম বহির্ভূতভাবে চালিতেছে। আমাদের একটা প্রসেস আছে, এইভাবে করতে হবে। সে আমরা লাইন কাটার পরে সে আবার দেখা যাচ্ছে যে আবার আমাদের অফিসের সাথে যোগাযোগ না খায়া থার্ড পার্টি কোনো একটা লোকের সাথে যোগাযোগ করে বা দুষ্ট চোখের সাথে যোগাযোগ, সে আবার সংযোগ নিয়ে নিচ্ছে। বিচ্ছিন্ন করা সংযোগ পুনরায় চালু করতে তৃতীয় কোনো মাধ্যমের আশ্রয় না নেওয়ার আহ্বান কর্তৃপক্ষের। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ বিমান ও পর্যটন খাতে যুক্তরাজ্য বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান।
সচিবালয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র কমনওয়েলথ উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রেভেলাইনের সাথে বৈঠক করেন তিনি। এ সময় বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, যুক্তরাজ্য থেকে 10টি এয়ারবাস কিনবে বাংলাদেশ। এর মাধ্যমে যুক্তরাজ্যের সাথে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও মন্তব্য করেন তিনি। দেশের 3rd টার্মিনাল, সৈয়দপুর বিমানবন্দর সহ ট্যুরিজম খাতে কারিগরি সহায়তা দিবে যুক্তরাজ্য। ব্যবসা বাণিজ্যের সংবাদ। আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ AmCham-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 29তম মার্কিন ট্রেড শো। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা চলবে 9 থেকে 11 মে পর্যন্ত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন AmCham-এর সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। ট্রেড শোতে বেশ কয়েকশো মার্কিন পণ্য প্রদর্শন করা হবে। অনুষ্ঠান চলাকালীন 5টি সেমিনার হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে শো। জনপ্রতি প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। পনেরো বছরে একজন গ্র্যান্ড মাস্টারও তৈরি হয়নি। এ অবস্থায় দাবার সুদিন ফেরাতে চায় ফেডারেশন। 2 বছরের মধ্যে 3 থেকে 4 জন গ্র্যান্ড মাস্টার তৈরির পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তারা। গ্র্যান্ড মাস্টাররা বলছেন, প্রতিভাবান দাবাড়ুর অভাব নেই। গ্র্যান্ড মাস্টার তৈরিতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুযোগ করে দেওয়ার বিকল্প নেই। আকাশুজ্জামানের রিপোর্ট। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিশ্বনাথ আনন্দের আগেই 1987 সালে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন বাংলাদেশের নিয়াজ মোরশেদ। সে সময়ে এশিয়াতেই গ্র্যান্ডমাস্টার ছিল হাতে গোনা। নিয়াজের দেখানো পথেই 2002 সালে জিয়াউর রহমান, 2007 সালে রিফাত বিন সাত্তার, আব্দুল্লাহ আল রাকিব গ্র্যান্ডমাস্টার হয়েছেন। 2008 সালে হয়েছেন এনামুল হোসেন রাজীব। এরপরে শুরু ভাটার টান। 15 বছরে বাংলাদেশে গ্র্যান্ডমাস্টার তৈরি হয়নি। টুর্নামেন্ট না খেলার কারণে এই অনেকগুলো খেলোয়াড় আস্তে আস্তে কমে আসতেছে। আপনারা দেখবেন যে আমাদের এখন গ্র্যান্ডমাস্টারের রেটিং অনেক কমে গেছে, যার কারণে আমরা ইচ্ছা করলেও অনেকগুলো টুর্নামেন্ট করার চেষ্টা করলেও কিন্তু আমরা ফল পাচ্ছি না। গ্র্যান্ডমাস্টার তো দূরে থাক, ফিদে মাস্টার, আন্তর্জাতিক মাস্টার হাতে গোনা। পাইপলাইন সমৃদ্ধ করতে প্রয়োজন নিয়মিত টুর্নামেন্ট আয়োজন। বিভাগীয় চ্যাম্পিয়নশিপ দিতে পারি, তখন দেখা যাবে যে আমরা বাংলাদেশে আনাচে কানাচে থেকেও মেধা এরকম বের করতে পারি। যারা আমাদের ভালো খেলোয়াড় যারা, তাদের অবশ্যই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যেখানে হয়, যেমন দুবাই, আবুধাবি বা ইউরোপ কান্ট্রিজগুলোতে হয়, তো ওগুলোতে পার্টিসিপেট করা উচিত। গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জনে দরকার হয় 3টি নর্ম। এজন্য খেলতে হয় নির্দিষ্ট টুর্নামেন্ট, যার বেশিরভাগই হয় ইউরোপে। নর্ম অর্জনের আশায় অন্য দেশের দাবাড়ুরা যখন ইউরোপে নিয়মিত টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছেন, সেখানে বাংলাদেশের ক্ষেত্রে রীতিমতো স্বপ্ন। একটা টুর্নামেন্ট খেলতেই দেখা যায় যে টিকিটের খরচ 1 লক্ষ টাকা লাগে, আবার ওইখানে অ্যাকোমোডেশন খরচ আরও মিনিমাম 50,000 টাকা লাগে। সো এটা দুবাইয়ের কথা বললাম, ইউরোপে আরেকটু বেশি লাগে। সো এইটা মানে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যতটুকু আমাদের যে মেধা রয়েছে সেটা প্রকাশ করার জন্য যতটুকু এক্সপোজার দরকার সেটা আমরা পাচ্ছি না, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দাবা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। একই চিত্র মহিলা দাবায়ও। 1985 সালে রানী হামিদের পর আরও 2 জন আন্তর্জাতিক মাস্টার পেয়েছে বাংলাদেশ, তবে এখনো গ্র্যান্ড মাস্টার হতে পারেনি কেউই। যথেষ্ট শক্তিশালী খেলতেছে, কিন্তু একটা জায়গায় এসে কিভাবে যেন আটকে যাচ্ছে। হয়তো আরো বেশি প্রয়োজন ওদের দেখাশোনার। তবে সুদিন ফেরানোর পরিকল্পনা নিয়ে এগোতে চায় দাবা ফেডারেশন। আমরা আশা করছি যে আগামী 4-5 বছরে আমাদের যে লক্ষ্য, অন্তত মিনিমাম 3 জন গ্র্যান্ডমাস্টার বাংলাদেশকে উপহার দেওয়া। বাংলাদেশ দাবা ফেডারেশন, আমি মনে করছি আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি। একেবারে নিজের চেষ্টায় বেরিয়ে এসেছেন সুব্রত তাহসিনরা। এবছরই নর্ম পেয়েছেন ফাহাদ। রেটিংও ভালো। জিএম টুর্নামেন্টে নিয়মিত অংশ নিতে পারলে গ্র্যান্ডমাস্টার হওয়ার সুযোগ থাকবে 3 জনেরই। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 139 উপজেলায় ভোট কাল, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম, কেউ প্রভাব বিস্তার করলে তাৎক্ষণিক ব্যবস্থার হুঁশিয়ারি।
সাহসের সাথে জনগণের সেবা করাই সরকারের মূল লক্ষ্য। স্বদেশে ফেরার দিনে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা। স্থানীয় বাজার থেকে 17.5 লাখ টন খাদ্যশস্য কিনবে সরকার। কৃষকে হয়রানি নয়, হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিল ইসরায়েল। বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ, বন্ধ ত্রাণ প্রবেশ। 2 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল টাইগাররা। 9 রানে হারল জিম্বাবুয়ে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।